ইশরাক ভাই তাবিদ ভাইদের কাছে পয়সা নিয়ে এদের বাসা ভাড়া দিয়েছি। বিএনপির নেতাদের এই আন্দোলনের মধ্যে বলছি যে আমি তো জানি যে এই তাদের ডিভাইস চেঞ্জ করা, নতুন ডিভাইস কিনে দেওয়ার টাকাটা দিল্লি থেকে সালাউদ্দিন ভাই এখানে পাঠিয়েছিল, ওই আপনার বরকতুল্লাহ বুলু পলাতক আরেকজনকে দিয়ে পাঠাইছে, নতুন ডিভাইস কিনে দেওয়া লাগবে, ওই টাকাটা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর আজকে তার মাস্টার মাইন্ড এবং এই সমস্ত মানুষের নাম তো তারা জীবনে দেবে না। তারেক রহমানের সাথে আলাপ করে এই আন্দোলনে কিভাবে ছাত্রদল যুবদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন হামলা হয় ছাত্রদল যেন ভ্যান কারের মতো দাঁড়িয়ে থাকে, ওই দিনই ছাত্রলীগকে বিতাড়িত করতে হবে, এই সমস্ত ফর্মুলা আমরা দিয়েছি। দুইজন উপদেষ্টা আহ্মক হয়ে গেছি। আমি একবার বললাম মালয়েশিয়াতে আমাদের ছাত্রদেরকে মামলা দিয়েছিল, ছাত্র তরুণদেরকে যারা আন্দোলন করেছিল, অ্যাম্বাসেডর, সেই অ্যাম্বাসেডর স্টিল ওখানে আছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। এবং যারা গুরুত্বপূর্ণ জায়গায়, যে মরক্কোর রাষ্ট্রদূতের তো কাজকর্ম দেখেছেন, তো এরকম যারা এখনো বিদেশি মিশনে আছে অনেকে সরানো হয়নি। দেশের মধ্যে যারা আগের আপনার এই প্রশাসন চালাইতে হলে সচিবদের চেয়েও আপনার এই যে 10টা বিভাগ, 10 বিভাগের 10 জন বিভাগীয় কমিশনার কিন্তু গুরুত্বপূর্ণ, হোল বিভাগকে তিনি অ্যাডমিনিস্ট্রেটর কন্ট্রোল করেন। সেই বিভাগীয় কমিশনার এখন এই সরকারের অতিরিক্ত সচিব কিংবা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছে, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। তো দুইজন উপদেষ্টাদের কথা শুনে ব্যাকরণে মেকারে তারা বলছে ওদেরকে দিয়ে ভালো কাজ করানো যায়, ওরা ভয়ে থাকে। তার মানে তারা একটা কম্প্রোমাইজ করছে, কম্প্রোমাইজটা এমনি এমনি করে নাই, মাল পানি নিয়ে পুনর্বাসন করছে। যেখানে আমরা বলছিলাম যে এই আমলাতন্ত্র থেকে শুরু করে ব্যবসায়ীদের সব ক্ষেত্রে পুনর্বাসন করা হচ্ছে। এমনকি আপনি এই বিপ্লবী ছাত্র নেতাদের কথা বলেন, ভাই মঞ্জু ভাই ঠিক সিম্পাথি থাকতে পারে, সিম্পাথি আমার চেয়ে আরো বেশি ছিল। কারণ এই ছেলেদেরকে বলা চলে তাদের রাজনৈতিক ভাবে তৈরি করেছে বিশ্ব। হ্যাঁ, মঞ্জু ভাই সেখানে ডোনেশন আছে, মঞ্জু ভাই আমাকে দিয়েছিল, আমি ওদেরকে দিয়েছি। এই যে ইশরাক ভাই তাবিদ ভাইদের কাছে পয়সা নিয়ে এদের বাসা ভাড়া দিয়েছি। বিএনপির নেতাদের এই আন্দোলনের মধ্যে বলছি যে আমি তো জানি যে এই তাদের ডিভাইস চেঞ্জ করা, নতুন ডিভাইস কিনে দেওয়ার টাকাটা দিল্লি থেকে সালাউদ্দিন ভাই এখানে পাঠিয়েছিল, ওই আপনার বরকতুল্লাহ বুলু পলাতক আরেকজনকে দিয়ে পাঠাইছে, নতুন ডিভাইস কিনে দেওয়া লাগবে, ওই টাকাটা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। আর আজকে তার মাস্টার মাইন্ড এবং এই সমস্ত মানুষের নাম তো তারা জীবনে দেবে না। যে এই জন্য বলছি যে আমরা অনেক কিছু জানি, বলতে চাই না, কিন্তু মঞ্জু ভাইয়ের কথা প্রেক্ষাপটে বললাম আমাদেরও আবেগ ভালোবাসা ছিল, কিন্তু গত কয়েক মাসের যে আচরণ এবং সবচেয়ে যে সরকারের প্রতি যেটা বলা, আমরা তো আপনি আমার বক্তব্য দেন শুরু থেকে পাবেন, আমরা বলেছিলাম প্রধান উপদেষ্টা জাতীয় সংলাপে একমাত্র আমি সবার উপস্থিতিতে বলেছিলাম রাজনীতিকদের মুখ কালো হয়ে গেছে যে 2 ইয়ার্স এর জন্য সবাইকে নিয়ে ন্যাশনাল গভর্নমেন্ট করেন, এই নির্দিষ্ট বলয়ের এই বিদেশি মদত পুষ্ট উপদেষ্টা পরিষদ দিয়ে রাষ্ট্র সংস্কার হবে না, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তব হবে না, বরঞ্চ দেশে একটা 111 হবে। অনেক বলছিল, কথা ভালো লাগে নাই, কিন্তু আমরা বলেছিলাম এই দেশে ক্ষমতার চেয়ারে যে বসে ওইটার প্রতি তার মোহ তৈরি হয়, মহব্বত তৈরি হয়ে ছাড়তে চায় না। তো এখন আমি বললাম, আজকে বললাম নর্মাল প্রক্রিয়া এই দেশে ইলেকশন হবে না, আপনি লিখে নেন, হবে না আন্দোলন। এবং আরো দেখেন সামনে কি পরিস্থিতি তৈরি। কিন্তু আমরা যদি ন্যাশনাল গভর্নমেন্ট করতে পারতাম, এইখানে সকলের স্টেক থাকলে আন্দোলনকারীদের অভ্যুত্থানের অংশীজনদের এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতো না। কাজে এখনো আমরা যেটা বলবো, আমার তারপর আপিলটা থাকবে, আমরা সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, প্রফেসর ইউনূসের মর্যাদাকে বিশ্বে আরো উঁচু করে ধরতে চাই। তিনি একটা এই কর্তৃত্ববাদী শাসনের পরে, একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশে ইতিবাচক পরিবর্তন এনেছেন, বাংলাদেশকে নতুন ভাবে এগিয়ে নিয়েছেন, এইটা তার নামের পেছনে যুক্ত হোক, আমরা এটা চাই। কিন্তু তার যে টিম খুব ভালো টিম আমরা মনে করি না, সেজন্য মঞ্জু ভাইয়ের সাথে এইখানে একমত। জাহিদ ভাই যেটা বলেছেন, যদি প্রকৃত অর্থে তার কাছে আমরা এখন যেতে পারি না, কারণ তার কাছে ওই যে বলয়ের লোকেরা তাকে ঘিরে রেখেছে, হাসিনার কে যেভাবে তার লোকেরা ঘিরে রেখেছিল এবং ভুলভাল বুঝিয়েছে তারেক সিদ্দিকীর মতো লোকেরা। তো এখন এইখানে যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না হয়, তাহলে এই সরকারও আপনার আমি মনে করি একটা ব্যর্থ সরকারে পরিণত হবে এবং দেশ আরেকটা সংঘাত বা সংকটে পড়তে পারে। একটা নির্বাচনের দিকে অগ্রসর হওয়া, কিন্তু এই সরকারের এবং উপদেষ্টাদের অনেকেরই মধ্যে একটা আচরণ আছে, একটা চেষ্টা আছে, যেটা আমরা বুঝতে পারি যে ওনারা মনে করতেছে যে যতদিন থাকা যায়, যদি 2 মিনিটও বেশি থাকা যায়, 2 মিনিট তো আরাম অনুভব করলাম, উষ্ণতা অনুভব করলাম, 2 মিনিটে ওই যে 2টা সিগনেচার করতে পারি, কিছু আসলেও আসতে পারে, সমস্যাটা কি? এই যে একটা টেন্ডেন্সি ওনাদের মধ্যে, এখন আপনি যে কথাটা বললেন, সেই কথার মধ্যে আমি উত্তরটা পাই আর কি, যে এইগুলি লাগিয়ে দেওয়া হয়েছে যেন ওই আলোচনাটা কম হয়। নির্বাচনী প্রক্রিয়া দিকে যাওয়ার যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষাটা যাতে চাপা পড়ে যায়, এই জন্য এগুলো করানো হচ্ছে। আমি মনে করি ক্লিয়ার এন্ড সিম্পল। দেখেন, আমি কিন্তু আগেও বলেছি যে কথাটা জাহেদ বললেন যে যুক্তিগুলি কি, দাবিগুলি, আমি কিন্তু দাবি যুক্তি নিয়ে আলোচনা করছি না, কিন্তু সবাই আসছে, এতেও প্রমাণ হয় না যে দাবিটা ঠিক, এটাও আমি জাহেদের সঙ্গে একমত। কিন্তু আমার কথা হলো কি, লোকে আসে কেন? আসে 2টা কারণে। একটা কারণ হলো যে আসলে পরে চাপটা দেওয়া যায়, আর দ্বিতীয়টা হলো অতীত উদাহরণ দেখে আসে। সেই উদাহরণগুলি কে তৈরি করছে? এই সরকার তৈরি করছে। দেখেন, এটা তো বোঝাই যায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে, এটা তো সরকার চাইছে করার জন্য, তার জন্য একটা অজুহাত দরকার ছিল। ওই আন্দোলনটা, পুরো আন্দোলনটা ছিল একটা পাতানো আন্দোলন। এটা কে না বুঝে বলেন?
এত বড় একটা সিদ্ধান্ত ডক্টর ইউনূস কমপক্ষে আমার জানা মতে, আমি যতটুকু মনে করতে পারি, কমপক্ষে 3টা ইন্টারন্যাশনাল মিডিয়াকে সে বলেছে যে তার সরকারের কোনো পরিকল্পনা নাই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার। উনি বলেছেন। এখন উনি কাজটা করবেন, তাকে ওই সংবাদ মাধ্যমগুলো প্রশ্ন করবে না? আপনি তো বলছিলেন, আপনি করলেন কেন? তো তার জন্য একটা অ্যালিবাই দরকার যে আমি কেন বলবো। তখন সে বলছে তোমরা একটা নাটক করো, আমি বলবো ওদের চাপে আমি করে নিচ্ছি। এবং এই নাটকটা হয়েছে সম্পূর্ণভাবে সরকার প্রযোজিত, হাসনাত আব্দুল্লাহ পরিচালিত এই নাটক, 2 দিন 2.5 দিনের নাটক শেষ হয়েছে সফলভাবে। এখন এই সাফল্য যদি অন্য স্টুডেন্টদেরকে, জগন্নাথ কলেজকে, নার্সদেরকে উদ্দীপ্ত করে, দোষটা কার? দোষটা কার বলেন আপনি? এবং আমি যদি এটাও মনে করি যে এটাই সরকার চাইছে যে এটা আমি করুন, আরো কিছু লোক উদ্দীপ্ত হবে, রাস্তায় নামবে, এই আলোচনায় কেউ করবো না, এই আলোচনায় কেউ করবে না। ভাই এগুলো তো বোঝা যায়। আমরা আগে গল্পটা আমরা দেখি নাই, যখন কোনো একটা ইস্যু যখন উঠে আসছে ওটাকে থামানোর জন্য এই কোনা দিয়ে একটা ঘটনা বাই করে, ওখান দিয়ে একটা বাই করে, ওটা নিয়ে নাচানাচি চলে মিডিয়াগুলি। তো আপনি একটা কথা বলেন, আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই, হয়তো এটার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা আমি জানি না, কিন্তু আমরা যখন নিউজ করি, আমরা তো আপনাদের একসঙ্গে কাজ করছি, আপনার সঙ্গে আমি কাজ করছি, আমরা কি বলতাম যখন একটা রিপোর্ট হতো না, পরের দিনই বলতাম কিন্তু আমি তোমার সঙ্গে কাজ করবো না, আমি বলছি অনেক বলছি রেমান এটা ফলো আপ করি। আমরা কিন্তু ফলো আপ খুঁজতাম যে আজকে যে ঘটনাটা ঘটছে, কালকে তো এটা কিছু না কিছু অবশিষ্ট থাকবে, সেটা কোথায়? আচ্ছা বলেন, খালেদা যেতে দেশে আইলো, এয়ারপোর্ট থেকে তো বাসা পর্যন্ত যেতে লাগলো 3.5 ঘন্টা, যেটা নাকি হাইটা গেলেও এর অর্ধেক সময় যাওয়া যায়। 3.5 ঘন্টা কি কেমন লাগলো? তাকে অভ্যর্থনা জানানোর জন্য এত লোক রাস্তায় ছিল না? এই যে লোকগুলি ছিল, তাদের আবেগ, এই রিপোর্টের ফলো আপ কি? কোনো ফলো আপ রিপোর্ট কিন্তু নাই। কেন নাই? কারণ তখন তো অলরেডি হামিদ বিয়ে গেছে, ওই ইস্যুকে কেন্দ্র করে হাসনাত ভাই খারাই গেছে, আইবি ইস্যু পটাপট কিছু ইস্যু নিয়ে আসছে কিন্তু ফলো আপটাকে থামানোর জন্য। কারণ ওটা ফলো আপ করলে কিন্তু নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে, এই দাবিটা আসবে। ওই দাবিটা আমি শুনতে চাই না ভাই। ওই নির্বাচনের কথা শুনলেই এদের মাথা খারাপ হয়ে যায়। ওই একটা ছোট্ট একটা ব্যাপার যদি আমাকে আধা সময় দেন, একটা জোকস বলি আর কি, অনেক আগের কথা। এই পাকিস্তানে একবার সামরিক শাসক ছিল জিয়াউল হক, সে কিন্তু আর্মি ম্যান ছিল, ছোট চুল রাখতো। তো সে আইসে নিয়ে বলছে আমি কিন্তু খুব শিগগিরই নির্বাচন দিয়ে দেবো। তারপরে আর দেয় না। এখন তার এখানে এক নাপিত চুল কাটতে যায় নিয়মিত, আর্মিও তো 7 দিন 10 দিন পর কাটে, চুল কাটতে যায়, যে নাপিত বলে কি স্যার ইলেকশন কবে দিবেন? জিয়াউল হক কিছু বলে টলে না। তো আশেপাশে কয়েকজন লোক শুনছে, এই তুমি প্রতিদিন একই প্রশ্ন করে কোনো ওই কি স্যার ওনার চুল তো ছোট, ওই ইলেকশন কবে দিবেন বললে পরে চুলগুলি খারায় যায়, তখন আমার কাটতে সুবিধা হয়। এখন আমাদের উপদেষ্টা সাথে এই অবস্থা, বুঝছেন? ইলেকশনের কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায়। তো এখন এই জন্য এটাকে থামানোর জন্য নানা রকম তাই নারে করতেছে। ভাই এই নির্বাচন দেবে তো ভাই 3 মাসের মধ্যে ইলেকশন দিয়েছে বাংলাদেশ, 3 মাসের মধ্যে। আপনি কি পাইছেন এক সংস্কার? আগের গভর্নমেন্টে দেখলাম কিছু গণতন্ত্রের কথা বললে গিয়ে উন্নয়ন, আর এখানে গণতন্ত্রের কথা বললে গিয়ে সংস্কার। কে সংস্কার করবে? আলী রিয়াজ সাহেব সংস্কার করবে, বদিউল আলম মজুমদার সাহেব সংস্কার করবে। বদিউল আলম মজুমদার সাহেব ছিল বিদেশের নাগরিক, সে দ্বৈত নাগরিক, উনি কি সংস্কার করছে দেখি নাই? হাঙ্গার প্রজেক্টের মাধ্যমে মানুষের ক্ষুধা নিবারণ করে দিচ্ছে, দেখি না? কার ক্ষুধা নিবারণ হয়েছে দেখিনি আমরা? এগুলো তখন তো আমরা এই দেশে ছিলাম। মাত্র নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন প্রফেসর ইউনূস স্যারের নেতৃত্বে একটা সরকার হলে বাংলাদেশে আমরা চাঁদের দেশে চলে যাবো একেবারে। আমাদের জীবনযাত্রার মান অন্যরকম উচ্চতায় চলে যাবে। আমরা একটা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাব, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার থাকবে, মানুষের মধ্যে বৈষম্য থাকবে না, সামাজিক দ্বন্দ্ব সংঘাত অনেকাংশে কমে আসবে। এগুলো ইউটোপিয়ান মানে জগতে আমরা চলে যাবো। এরকম অনেক কিছু কল্পনায় ছিল। এটা ঠিক ইয়ং মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, ঠিক আছে, আমরা একটা ভালো পরিবেশ চাই, সমাজ চাই, একাকে আমাদের মধ্যে থাকতে পারে। কিন্তু গত 9 মাসে অন্যদের মতো ইকুয়েশন মিলাইতে যে পুরোই হতাশ হয়েছে আমার চেয়ে অন্যদের কথা শুনে। যে আগে বেশ কিছু আমাদের তরুণ পরিচিত অনেকে বলতো যে ভাই দেশে আসবে, এবার দেশে এসে ব্যবসা বাণিজ্য করবো বা আপনাদের সাথে রাজনীতি করবো, দেশের কাজে লাগবো।
এমনকি অনেক তরুণ যারা বাইরে যাবে পাসপোর্ট কিংবা এলটিসি প্রিপারেশন নিচ্ছিল, ভিসা করতেছিল, তাদের অনেক বলছে ভাই এখন দেশে থাকবো। তাদের বাবা মারা বলছিল ছেলের চাইলাম যে কানাডা পাঠাবো, বাইরে পাঠাবো, ওরা দেন দেশে থাকতে চান। বলছি রাখেন, এখন তো এই তরুণরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এতটা পরিবর্তন করলো, এরা আগামীতে দেশ পরিচালনা করবে, সুতরাং এই মেধাবী তরুণদের দেশে থাকা দরকার। এখন আর সেই সমস্ত তরুণ, আমার কথা না, আপনি একটা জরিপ করে দেখেন, ইন্ডিভিজুয়ালি কথা বলে দেখেন, সেই সমস্ত তরুণরা দেশ নিয়ে 9 মাস আগে তাদের যে আগ্রহ উদ্দীপনা একটা আকাঙ্ক্ষার জায়গা ছিল ওই রকমের নাই। এখন সবাই মনে করছে পুরানো পথেই যাচ্ছে। সবচেয়ে হতাশ করেছে আমাদের এই ছাত্র আন্দোলনের পরিচিত মুখ তরুণরা উপদেষ্টা হয়েছেন, উপদেষ্টা থেকে দল গঠন করেছেন। দেখেন আপনি নাহিদ এই আন্দোলনের অন্যতম একজন আইকনিক ফিগার, 7 মাস সরকার উপদেষ্টা ছিল, 7 মাসে 7টা কাজ আছে যেটা দেখাতে পারবে যে আমরা তরুণরা এটা করেছি, তরুণদের যে ডেডিকেশন, কমিটমেন্ট, আমরা যে সংগ্রাম করেছি, আমরা এই গভর্নমেন্ট এই বদলটা করেছি, তার মিনিস্ট্রি 7টা না 3টা কাজও দেখাইতে পারবে না দৃশ্যমান। তারপরে ধরেন আরো যে 2জন উপদেষ্টা আছে, একজন এলজিডি সরকারের, সাধারণত আমরা দেখি পলিটিক্যাল গভর্নমেন্টের হেভি সিনিয়র আপনার নেতা ওই মিনিস্ট্রির দায়িত্ব থাকে, একটা এলজিডি মিনিস্ট্রিতে আছেন। দেখেন ওই নিজেদের দলীয় লোকজন এবং ছাত্রদেরকে ধান্দার জন্য ওই মসজিদ আর মাদ্রাসার বরাদ্দ ছাড়া দৃশ্যমান কোনো কাজ নেই। নগর ভবনে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন সমস্ত কার্যক্রম ওই ছাত্রদের দেখবেন দৌড়দৌড়ি, সচিবালয় থেকে একেবারে ওই আপনার সিটি কর্পোরেশন। মানে একটা জিনিস হয়েছে যে এই যে একটা অসম্ভব রকমের আশাবাদী তরুণ যারা ভালো কিছু করবে আশাটা করেছিল, তাদেরকে ধান্দাবাজির মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দিতে পেরেছিল। তো এই দিক থেকে বলছে একটা হতাশ হচ্ছি। এখন মাসুদ কামাল ভাই সহ যে কথাগুলো বলছে, আমরা যেটা বলছি যে গত 9 মাসে আমি বলে আমার আশা আকাঙ্ক্ষা এরকম একটা জায়গা, একটা ফ্যাসিনেশন থেকে আমি এখন শঙ্কার জায়গায় আছি যে আমরা দেখতে পেলাম যে আমাদের একমাত্র আপনার স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে অবস্থিত আমাদের পোর্ট, এই যে চট্টগ্রাম পোর্টকে দুবাই ভিত্তিক কোম্পানি বলা হচ্ছে ডিপিওলকে, কিন্তু এটা প্রকৃত অর্থে মার্কিন কোম্পানির একটা পার্টনার কোম্পানি এবং ওদেরই এখানে ইনভেস্টমেন্ট এবং এটার সাথে অনেক ধরনের অনেক কিছু জড়িত আছে। সেই কোম্পানিকে এই চট্টগ্রাম পোর্ট দিয়ে দেওয়া হচ্ছে, মানে পোর্টের অ্যাক্সেস দিয়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে বাংলাদেশের কি সংকট তৈরি হতে পারে সেটা আমরা বুঝতে পারি। আপনি যাদের নাম বলছিলেন এরা তো একসময় আপনার শীর্ষ ছিল নাকি? অনেক একসাথে রাজনীতি করেছি, রাজনীতিতে আপনার গতিপথ পরিবর্তন হয়, করোনার নামে রাতে মধ্যে আপনার গুরু মারা আপনি তাহলে আপনার শিষ্যদের শিখাতে পারেননি? না, অবশ্যই আমার তো বেশি শেখার বয়স হয়নি, শেখাতে পারেননি তাদের। আমি নিজেও তো অনেক কিছু শিখছি ডে বাই ডে, কাজে আমি একেবারে পরিপূর্ণ শিক্ষাবিদ হয়ে গেছি। মাহফুজ আলমের মতো বুদ্ধিজীবী মাস্টারমাইন্ড এটা তো ওই জায়গায় যাইতে পারিনি, যদিও মাহফুজ আমার 3-4 বছর জুনিয়র, কিন্তু তারপর আমি ওই জায়গায় যেতে পারিনি। তাহলে আমি মাস্টারমাইন্ড হয়ে যেতাম। 18 সাল থেকে আন্দোলন করে আসলাম, এই আন্দোলন সংগ্রামে 26 বার অধিক হামলার শিকার হয়েছি। এই ছেলেদেরকে যেটা চাংখার পুলে 2টো বাসা ভাড়া আপনার আমরা দিতাম ছাত্রদেরকে, হলে থাকতে পারতো না। যাই হোক, এই সমস্ত কথা না বলে আমি যে বিষয়ে ছিলাম, বন্দরটা দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের এই কক্সবাজারের রিজনকে ব্যবহার করে মিয়ানমারের সহায়তা পৌঁছানোর নামে একটা আপনার তথাকথিত মানবিক করিডোরের নামে আপনার আমাদের ভূখণ্ড দিয়ে দেওয়া হচ্ছে, বন্ধ করা হচ্ছে। আমাদের সেন্ট মার্টিনের কি অবস্থা সেগুলো নিয়ে অনেকদিন ধরে কথা হয়েছে। তো এই সমস্ত দিক থেকে এবং বড় একটা রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা যখন মির্জা আব্বাস সাহেব এই কথা বলে, তখন আমরা আসলে একটা শঙ্কায় ভুগি যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি। আমরা কি এই প্রতারণা, এই পরিস্থিতির মধ্যেই সারা জীবন পড়তে থাকবো? আর মাসুদ কামাল ভাই যিনি ইনফরমালি বলেছিলেন যে আমি একটা বিরোধী দল পার্টি করবো, যে সবসময় আমরা যে আসবে তার বিরোধিতা করবো। তাহলে আমরা তো শুরুর দিকে বলেছিলাম যে এই সরকার আমাদের সরকার, আমরা বসিয়েছি, আমরা সবাই মিলে রাষ্ট্র বিনির্মাণ করবো। এখন আমরা সহ সব রাজনৈতিক দল গত 6 মাস ধরে নির্বাচনে একটা রোড ম্যাপ দাবি করে আসছিলাম, কিন্তু আমরা কোনো রোড ম্যাপ দেখতে পাচ্ছি না। তো সেই জায়গা থেকে এখন নির্বাচন, ভোট এবং গণতন্ত্র নিয়ে একটা নতুন সংকট দেখতে পাচ্ছি, যেটা আমাদের কোনোভাবেই